প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে কলেজ স্কুল অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে পঞ্চম শ্রেণীর ছাত্ররা, তোমরা আজকে আমরা পাঠ করব। আমাদের আজকের পাঠ হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা আজকে পাঠ করব পাঠ 3-এর সোনারগাঁও ও লালবাগ কেল্লা, পৃষ্ঠা 26, এইটি পাঠ করব। তবে বরাবরের মতোই আজকে পাঠের আগে তোমাদের গত ক্লাসের একটু পড়া নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পড়া দিয়েছিলাম এটি মিলকরণ প্রশ্ন। তোমাদের গত ক্লাসের পৃষ্ঠা 18, দ্বিতীয় অধ্যায়, পাঠ 3, 1857 সালে সিপাহী বিদ্রোহ। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, গত ক্লাসের পর আমি পরবর্তী ক্লাসে চলে যাব, কিন্তু গত ক্লাসে যারা দেখোনি বা শুনতে পাওনি তাদের জন্য আমি গত ক্লাসের পড়াটা একটু আলোচনা করি এবং বাড়ির কাজটা কী দিয়েছিলাম সেটি আলোচনা করি। গত ক্লাসের পড়া ছিল 18 পৃষ্ঠায়, দ্বিতীয় অধ্যায়, পাঠ 3, 1857 সালে সিপাহী বিদ্রোহ। এখানে তোমাদের সমাপনী পরীক্ষায় একটা মিলকরণ প্রশ্ন আছে। এটি বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যগুলা মিলাতে হয়। প্রতিটি 2 নম্বর। এই প্রশ্নটি থাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের পাঠের মিলকরণ প্রশ্ন। 10 নম্বর থাকে, প্রতিটির জন্য 2 নম্বর করে। এখানে 5টি বাক্য আছে, বামে ডানে আছে 7টি। এই 5টির সাথে এই 5টি মিলবে এবং এখানে 2টি বাদ যাবে। তাই আমি আবার বলছি, তোমরা লিখে নাও গত ক্লাসের পড়া মিলকরণ প্রশ্ন। ক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তোমরা লেখো খাতায়। খ, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। গ, পলাশীর যুদ্ধ হয়। ঘ, নবাবের সৈন্যবাহিনীর প্রধান ছিলেন। উম, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ডানে 7টি অপশন আছে, 5টি কারেক্ট হবে। 7টি কী বিষয়? 7টি অপশন। 1757 সালের 23শে জুন মীর জাফর, রায়দুল্লভ ও জগৎ শেঠ। 1757 থেকে 1947 সাল। 1600 সাল সিরাজউদ্দৌলা, ঘোষিটি বেগম। শিক্ষার্থীরা, গত ক্লাসের পড়াটা মিলকরণ একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। এমনি সাধারণত আমি তোমাদের প্রশ্ন দিয়ে থাকি, বড় প্রশ্ন দিয়ে থাকি তোমাদেরকে প্রতিবারও। সেজন্য মিলকরণ প্রশ্নটি তোমাদের দিলাম, তোমরা করে আনবে। আমাদের যখন স্কুল খুলবে তখন দেখাবে। আবারও বলছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। পলাশীর যুদ্ধ হয়। নবাবের সৈন্যবাহিনীর প্রধান ছিলেন। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এই 7টি অপশন এবং 5টি বামের বাক্যের সাথে এই ডানের 5টি মিলকরণ হবে, সেটাই মিলকরণ প্রশ্ন। আশা করি তোমরা এই বাড়ির কাজটি, গতবারের পাশ কাজটি তোমরা করে আনবে। ঠিক আছে, এবার আমরা সামনের অধ্যায়টা পড়ব। আজকে আমাদের বিষয় হচ্ছে তোমাদের যে অধ্যায় 3, পাঠ 3, সোনারগাঁও ও লালবাগ কেল্লা। তোমাদের মূল বইয়ে 26 পৃষ্ঠা। তোমাদের 26 পৃষ্ঠায় এটি আছে, অধ্যায় 3 এবং সেখানকার পাঠ 3, সোনারগাঁও লালবাগ কেল্লা ঐতিহাসিক স্থান। লালবাগ কেল্লায় পুরনো ঢাকা অবস্থিত এবং সোনারগাঁও হচ্ছে তোমাদের আগে বাংলা রাজধানী ছিল। তারপরে 1610 সালে সেটি ঢাকায় স্থানান্তর হয়। সোনারগাঁও 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত করে। অনেক শিক্ষার্থী সেখানে যায়। এছাড়াও সেখানে সুলতানি আমলে এই পানাম নগরী গড়ে ওঠে। তখন হিন্দু বণিকরা এখানে বাণিজ্য করতে আসে এবং পানাম নগর সৃষ্টি হয় এবং পানাম নগর এইটি এখনও আছে, ধ্বংসাবশেষ ঐতিহাসিক স্থান রূপে আছে। সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং বাংলার মুসলমান সুলতানি আমলে এটি রাজধানী ছিল। 1610 সালে সেটি আবার
ঢাকায় স্থাপন করা হয়। তো আজকে আমাদের পাঠ হচ্ছে অধ্যায় 3-এর পাঠ 3 সোনারগাঁও এবং লালবাগ কেল্লা। তা আমরা মূল বইয়ে যাই, মূল বইয়ে আমাদের কি পড়া আছে সেটা আমরা দেখি। মূল বইয়ের 26 পৃষ্ঠা, অধ্যায় 3 সোনারগাঁও ও লালবাগ কেল্লা। সোনারগাঁও ও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সময়টা তোমাকে মনে রাখতে হবে, ইতিহাসের প্রশ্ন অবশ্যই তোমাকে সময়টা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সোনারগাঁও ও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকা দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। তার অবস্থানটা কোথায়? ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত মেঘনা নদীর তীরে। মেঘনা নদীর তীরে এই নদীর নাম মনে রাখবে। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। গিয়াসউদ্দিন আজম শাহের মাজার 1610 সালে এক যুদ্ধে ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁওর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। ঈসা খাঁর পুত্র মুসা খাঁ 1610 সালে যখন পরাজিত হয়, তখনই জয়ী যারা হয় তারা সিদ্ধান্ত নেয় রাজধানী সোনারগাঁও থাকবে না, ঢাকায় চলে আসবে। সেই 1611 সাল থেকে ঢাকা এখন পর্যন্ত বাংলাদেশের রাজধানী শহর। 19 শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর গড়ে ওঠে। পুরো ভারতীয় উপমহাদেশে নারায়ণগঞ্জ ছিল সুতা উৎপাদনে, কাপড় উৎপাদনে বিখ্যাত। 19 শতকে হিন্দু বণিকরা এখানে যথেষ্ট ধনী ছিল এবং সেখানে তারা একটি পানাম নগর গড়ে তুলেছিল। এটি তখনকার সময়ে নগর বলতে যা বোঝায় এই পানাম নগর ছিল। তখন কলকাতাও নগর হয়নি এবং এই ভারতীয় উপমহাদেশে তখন নগর সৃষ্টি হয়নি। তখন ইংরেজ বণিক, এই বিশেষ করে হিন্দু বণিকরা সুতা উৎপাদনের জন্য এই সোনারগাঁকে বেছে নেয় এবং তারা ইটের ইমারত তৈরি করে একটি নগর সৃষ্টি করে, সেটি পানাম নগর নামে পরিচিত। তোমরা এখনও গেলে, সোনারগাঁ গেলে এই পানাম নগর আছে, ধ্বংসাবশেষ আছে, সেটি ঐতিহাসিক স্থানরূপে পরিদর্শনের ব্যবস্থা করা হয়। যারা যাবে, তোমরা শিক্ষার্থীরা দল বেঁধে গেলে সেটা অবশ্যই দেখতে পাবে। সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। তারপরে আসি ঐতিহাসিক স্থান আরেকটি পুরানো ঢাকায় যেটি অবস্থিত, সেটি হচ্ছে ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে। ঢাকার কোন সাইডে? দক্ষিণ পশ্চিমে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। এই সালটা মনে রাখবে, 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেনি। এই দুর্গগুলো অনেক লোকের প্রয়োজন হতো, অনেক ইটের প্রয়োজন হতো, এই জন্য অনেক শাসক সেটি নির্মাণ করে শেষও করতে পারতেন না, পরবর্তী শাসকরা এসে সেটি তৈরি করত। তেমনি আজম খান এটি শেষ করতে পারেনি, পরবর্তী শাসকরা সেটি নির্মাণ কাজ শেষ করেন। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গটি অনেক বড়। পরবর্তী সময়ে মোগল শাসকগণ তাঁবু টানিয়ে সেখানে বসবাস করতে লাগলেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়। তোমাদের পৃষ্ঠা 26 আমরা আলোচনা করলাম। এখানে কিছু বিষয় তোমাদের আলোচনা করতে হবে, সেটি ছিল সালগুলো লক্ষ্য করো তোমরা। এখানে 1610 সাল, তারপর 1975 সাল, তারপরে 1678 সাল। 1610 সালে কী হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো। 1610 সালে এক যুদ্ধে ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হন। 1610 সালে ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হন এবং পরবর্তী সময়ে সোনারগাঁ থেকে রাজধানী ঢাকায় স্থাপন করা হয়। কিসের জন্য 1610 সালে বলি? ঈসা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হয়
এবং এরপরে সেটি সোনারগাঁ আর রাজধানী থাকেনি, সোনারগাঁর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে। এটি পর্যটন কেন্দ্র, অন্যতম পর্যটন কেন্দ্র। স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা সেখানে যে অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারে। তোমরা অবশ্যই সোনারগাঁয়ে যাবে এবং পানাম সিটি যেটি আছে সেটি ভ্রমণ করবে এবং সোনারগাঁ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত সেই জাদুঘরটি তোমরা দেখবে, সেটি একটি পর্যটন কেন্দ্র। 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। কত সালে? 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ, আওরঙ্গজেবের অনেক ছেলে ছিল, একজন ছেলে হচ্ছে মোহাম্মদ আজম শাহ। তিনি 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি শেষ করতে পারেননি, পরবর্তী শাসকরা সেটি নির্মাণ করেন। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 1678 সালে আওরঙ্গজেবের পুত্র আজম শাহ লালবাগ কেল্লা তৈরি করেন সেটি। এই দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি, এটি এখনও আছে জাদুঘর হিসেবে, এবং দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করেন। এটি অনেক বড় একটি দুর্গ, সেজন্য মোগল যে সৈনিকরা ছিল সেখানে তাঁবু টাঙিয়ে তারা বসবাস করত। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি 3 গম্বুজ মসজিদ রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, অনেক আমরা 60 গম্বুজ মসজিদও দেখি বা 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি মসজিদটি হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে এটি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত হয়। এখানে তোমাদের 27 পৃষ্ঠা কতগুলো প্রশ্ন বলা হয়েছে, যে 3টি নগরীর কথা বলা হয়েছে, সোনারগাঁ, পানামনগর, লালবাগ কেল্লা। কিসের জন্য বিখ্যাত তোমরা সেটি আলোচনা করবে। এছাড়া একটি শূন্যস্থানমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে, সোনারগাঁ নির্মাণকাল দিয়ে ... দেওয়া হয়েছে, এখানে প্রয়োজনীয় শব্দ ব্যবহার করবে। সোনারগাঁ নির্মাণকাল 1700 শতাব্দীতে, ওই সময় মুসলিম শাসকেরা ক্ষমতায় ছিলেন। যেখানে শূন্যস্থানমূলক সঠিক তথ্য হবে সোনারগাঁ নির্মাণকাল 1700 শতাব্দী, ওই সময় মুসলিম শাসকেরা ক্ষমতায় ছিলেন। এছাড়া মানুষ কেন যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে সেটি আলোচনা করার কথা বলা হয়েছে। নদীর ধারে শহর নির্মাণ করার বা বন্দর নির্মাণ করার প্রধান কারণ হচ্ছে বাণিজ্য সুবিধা। আমরা বিজ্ঞানের বিকাশ এবং নগরায়নের বিকাশের শুরুতে দেখি সব নদীকেন্দ্রিক জায়গাগুলো বন্দর এবং শহর। এখানে কর্ণফুলী নদীর তীর আছে, তারপরে বুড়িগঙ্গা নদীর তীরে আছে। সোনারগাঁও তেমনি মেঘনা নদীর তীরে অবস্থিত বলে এটি গুরুত্বপূর্ণ শহর হয়েছিল। মূলত কিসের জন্য এটি করা হয়েছিল? সেটি ছিল যে নদীর কারণে, নদীর মাধ্যমে বাণিজ্য হয় সেই কারণে। তো আমরা এখানে তোমাদের এই নগর দেওয়া আছে, এই অধ্যায়ের এই 3টি নগর বিশেষ উল্লেখযোগ্য। একটি হচ্ছে সোনারগাঁ, আরেকটি হচ্ছে পানামনগর, আরেকটি হচ্ছে লালবাগ কেল্লা। সোনারগাঁ আগে বলছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মেঘনা নদীর তীরে অবস্থিত, এবং প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। এই ইম্পর্টেন্ট কথা যে সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মেঘনা নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন মুসলিম আমলে বাংলার রাজধানী ছিল। পানামনগর এটি সোনারগাঁয়ে অবস্থিত, মেঘনা নদীর তীরে অবস্থিত, এবং হিন্দু বণিকদের 19 শতকে হিন্দু বণিকদের সুতা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এবং সুতা বণিক ছিল এখানে একটি নগর, সেই ধনী বণিকরা একটি নগর সৃষ্টি করে, সেটির নাম ছিল পানামনগর।
লালবাগ কেল্লা 1610 সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয়। লালবাগ কেল্লা 1800, তোমরা আবার পড়ছি আমি, 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। 1678 সালে আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ, তোমরা মনে রাখবে সালগুলো। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। এটি পুরানো ঢাকা অবস্থিত। আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করেন এবং শেষ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি অন্য শাসকরা নির্মাণ করেন। এটি একটি ইটের তৈরি দুর্গ। এই দুর্গ অনেক বড়। পরবর্তী মুঘল সৈনিকরা এই দুর্গের মাঝখানে তারা তাঁবু টাঙিয়ে বসবাস করতেন। এই 3টা নগর ঐতিহাসিক স্থান, ইম্পর্টেন্ট। এখানে অনেক সময় তোমরা ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখো, এখানে ওইভাবে বলা হচ্ছে। তাহলে আবেদনপত্র, 5ম শ্রেণীর শিক্ষার্থীরা আবেদনপত্র লেখার সময় তোমরা এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব দিয়ে তোমরা আবেদন করলে প্রধান শিক্ষক অবশ্যই মঞ্জুর করবে এবং তোমাদেরকে সেই স্থানটি পরিদর্শনের ব্যবস্থা করে দিবে। তো কেন গুরুত্বপূর্ণ সেটা বলবো। যে সোনারগাঁ যে ঐতিহাসিক, এটি মুসলিম আমলে বাংলার রাজধানী ছিল, মেঘনা নদীর তীরে অবস্থিত। পানামনগর ছিল 19 শতকের হিন্দু বণিকদের সুতা উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে ধনী বণিক বাস করত। তারা একটি নগর তৈরি করে, সেই নগরের নাম হচ্ছে পানামনগর। লালবাগ কেল্লা পুরনো ঢাকায় অবস্থিত। 1678 সালে আওরঙ্গজেবের মতো আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করেন এবং শেষ করতে পারেনি। এটি লাল ইটের তৈরি একটি দুর্গ। এখানে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদও আছে। এই সকল বিষয় তোমাদের আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। আজকে এই পাঠের থেকে তোমাদের একটি কাঠামোবদ্ধ প্রশ্ন দিব। প্রশ্নটি তোমরা লিখো। 3য় অধ্যায় পার্ট 3 সোনারগাঁও ও লালবাগ কেল্লা, পৃষ্ঠা 26। এখান থেকে যে কাঠামোবদ্ধ প্রশ্নটি সেটি হলো, সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? আবার বলছি, তোমরা লেখো প্রিয় শিক্ষার্থীরা। সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? এইটি নদীর ধারে কেন গড়ে ওঠার হয়েছিল? সোনারগাঁও সম্পর্কে 4টি বাক্য লিখো। তোমাদের এরকম মান আসে সমাপনী পরীক্ষায় 1, 1, 4, মোট 6। এটি 1। এখানে 3টি প্রশ্ন আছে, প্রথমটা 1, দ্বিতীয়টা 1 এবং 4টি বাক্যের জন্য 4 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন 6। আবার প্রশ্নটি বলছি, সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? এটি নদীর ধারে গড়ে ওঠার কারণ কি? সোনারগাঁও সম্পর্কে 4টি বাক্য লিখো। সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? এক কথায় উত্তর দিবে সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। নদীর ধারে কেন গড়ে উঠেছিল? নদীর ধারে গড়ে উঠেছিল কারণ বাণিজ্য সুবিধার জন্য। বাণিজ্য সুবিধার জন্য নদীর ধারে গড়ে উঠেছিল। সোনারগাঁ সম্পর্কে 4টি বাক্য লিখো। সোনারগাঁ মেঘনা নদীর তীরে অবস্থিত, একটি বাক্য। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। মুসলিম শাসকেরা এটি বাংলার রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। এই নগরে একটি ঐতিহাসিক পানামনগর গড়ে উঠেছে। এটি মূলত 19 শতকে হিন্দু বণিকরা যারা সুতা উৎপাদন করত, তারা অনেক ধনী ছিল, তারাই এখানে বসবাস করত। এটি পানামনগর হিসাবে বিখ্যাত। এই যে 4-5টি বাক্য তোমরা আলোচনা করলাম, তোমরা 4টি বাক্য লিখবে, বেশিও লিখবে না, কমও লিখবে না, এই 4টি বাক্য লিখবে। আবার আমি বলছি, সোনারগাঁ কোন নদীর তীরে অবস্থিত? এটি কেন নদীর ধারে গড়ে ওঠা কারণ কি? সোনারগাঁও সম্পর্কে 4টি বাক্য লিখো। তো সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। এটি নদীর ধারে গড়ে ওঠার কারণ বাণিজ্য সুবিধা ও অন্যান্য নিরাপত্তার কারণে। সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী। সোনারগাঁও ঐতিহাসিক পানামনগর অবস্থিত। 19 শতকে এখানে সুতা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এবং এখানে অনেক হিন্দু বণিক বাস করত, তারাই মূলত পানামনগরে বাস করত। প্রাচীন বাংলার সুতা উৎপাদনের জন্য সোনারগাঁও বিখ্যাত। এবং সোনারগাঁও 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি লোক শিল্প জাদুঘর, অর্থাৎ গ্রামে গঞ্জের বিষয়বস্তু নিয়ে জাদুঘরটি নির্মাণ করেছে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। এটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, এটিও সোনারগাঁও অবস্থিত। এই 5টি বাক্য আলোচনা করলাম, তোমরা 4টি বাক্য লিখবে। তাহলে তোমাদের
আগামী এইচডব্লিউ হচ্ছে, আবার বলছি এইচডব্লিউ হচ্ছে তৃতীয় অধ্যায় পার্ট 3 সোনারগাঁও লালবাগ কেল্লা পৃষ্ঠা 26। সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? এটি নদীর ধারে গড়ে ওঠার কারণ কি? সোনারগাঁও সম্পর্কে 4টি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাক। তোমরা এই কাজটি অবশ্য করে যখন স্কুল খুলবে আমাদেরকে দেখাবে, বিশেষ করে আমাকে দেখাবে। আমি তোমাদের প্রশ্ন উত্তর পাঠ করে মন্তব্য করব এটি সঠিক হয়েছে না ভুল হয়েছে। অবশ্যই তোমরা বই বন্ধ করে উত্তরটি লিখবে। উত্তর লেখার সময় কোনোভাবেই বই খুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।